নাই বা কেন? এমন একটা মেয়ে একজন প্রতিবন্ধীর কাছে কী বা পাবে? বিছানা থেকে উঠে আমি আমার ঘর থেকে বের হলাম। পা টিপে টিপে রিয়াদের ঘর দিকে দরজা খুলে উঁকি দিতেই চমকে উঠলাম আমি। আমার শরীরের সমস্ত লোমগুলি একসাথে দাঁড়িয়ে গেল। এমন একটা দৃশ্য যা কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দিল আমাকে। কালো কাপড়ে ঢাকা দুটি শরীর জড়বস্তুর ন্যায় পড়েছিল বিছানার ওপর, ছোটবেলায় দেখা সেই মূর্তিটার মতন। ওদের চোখগুলি লাল কাপড় দিয়ে বাঁধা ছিল। ঘরটা বেশ ধোঁয়াটে হওয়ার কারণে সম্পূর্ণরূপে নিশ্চিত হবার জন্য আমি পুনরায় তাকালাম ওদের দিকে। না, আমার কোনো ভুল হচ্ছে না। রিয়াদ আর সুহাসিনীর নিষ্প্রাণ দেহ পাশাপাশি টান টান হয়ে পড়ে আছে। ঘরের ভিতর থেকে আগরবাতির ধোঁয়া আর গন্ধ আমার নাক আর চোখ বুদবুদ করে ঢুকছিল। এই গন্ধ আমার চেনা, বহু বছর আগে এক যন্ত্রণাদায়ক গন্ধ এটা। কিন্তু সামনে ছোট ভাই রিয়াদ আর তার স্ত্রী সুহাসিনীর নড়াচড়াহীন দেহ আমাকে অন্য কিছু ভাবালো। ওরা কি জীবিত না মৃত? চিন্তাটা মাথায় আসতেই আমি জলদি পা বাড়ালাম ঘরের ভিতরে। ঘরের ভিতর পা রাখার আগেই মাথার পিছনে সজোরে আকস্মিক একটা লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়লাম আমি। সাথে সাথে আমার চোখ ঝাপসা হয়ে এলো। এই ঝাপসা দৃষ্টিতেই আমি দেখতে পেলাম কেউ একজন ঘরের দরজাটা দ্রুত বন্ধ করে দিচ্ছে। মাথার পিছন থেকে রক্তের প্রবাহটাও টের পাচ্ছিলাম, কিন্তু হাত ওঠানোর মতন শক্তিটুকু পাচ্ছিলাম না। তারপর আর কিছুই মনে নেই। সম্ভবত অল্প সময়ের মধ্যেই আমি জ্ঞান হারিয়েছিলাম। মোবাইলের অ্যালার্ম বাজার আওয়াজে পরদিন সকালে ঘুম ভাঙলো আমার। ঘুমের ঘোর কাটার সাথে সাথেই আমি বিছানা থেকে লাফিয়ে উঠে চলে গেলাম আমার ভাই রিয়াদের ঘরে। কে জানে কি হাল ওদের। কাল রাতের কথা আমার পরিষ্কার মনে আছে। মিনিট পাঁচেক হেঁটে রিয়াদের ঘরের সামনে দাঁড়াতেই আমি একেবারে থ হয়ে গেলাম। রিয়াদ একদম স্বাভাবিকভাবে একটা কাঠের চেয়ারে বসে আছে, আর তার পাশেই বসে আছে সুহাসিনী। সুহাসিনী রিয়াদের মুখের সামনে একটা পেয়ালা ধরে ওকে কিছু খাওয়াবার চেষ্টা করছিল, আর রিয়াদ ভাবান্তরহীন সামনে তাকিয়েছিল। আমি কি কোনো স্বপ্ন দেখেছি, নাকি গত রাতের স্মৃতিটা একটা দুঃস্বপ্ন ছিল? কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করলাম আমি। গতকাল রাতের পুরো ঘটনাটা মনে করতেই আপনা আপনি মাথার পিছনে হাত রাখলাম আর কাতরে উঠলাম ব্যথায়। হাত সামনে আনতেই আঙুলের ওপর সামান্য রক্তের ছাপটা স্পষ্ট দেখতে পেলাম। গতকাল রাতে যা ঘটেছে সেটা কোনো দুঃস্বপ্ন ছিল না, এই ব্যাপারে আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম। আমার উপস্থিতি বুঝতে পেরে সুহাসিনী তাকালো আমার দিকে। আমি প্রশ্নবিদ্ধ চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। কি হচ্ছে এসব? গতকাল রাতে ওর অবস্থা আমার চোখের সামনে যেন ভাসছিল। সুহাসিনী মায়া ভরা চোখে আমার দিকে তাকিয়েছিল। ওর জন্য ভিতরে ভিতরে আমি এক তীব্র যন্ত্রণা অনুভব করতে লাগলাম। এমন সময় সুহাসিনীর বাবা নামক অন্ধ লোকটাকেও দেখতে পেলাম সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসছে। ওনার লাঠির সাথে মেঝের ঠুকঠুক আওয়াজটা আমি আগেও শুনেছি। এই আওয়াজটাই গতকাল রাতে রিয়াদের ঘরে ঢোকার আগে আমার পিছন থেকে আসছিল। আমি তীক্ষ্ণ নজরে লোকটার লাঠির দিকে তাকিয়ে রইলাম। মুছে ফেলার চেষ্টা করা হলেও ওনার লাঠির নিচের অংশে রক্তের ছাপ পরিষ্কার বোঝা যাচ্ছিল। এইবার সমীকরণটা আমার মাথায় আসলো, যেটা আরও আগে আসা উচিত ছিল বলে আমি মনে করছিলাম। এই সবগুলো আমার মায়ের কাজ ছাড়া আর কারোর কাজ না। ওনাকে আমি ছোটবেলা থেকেই চিনি। মানুষকে ভয় দেখানো তার কাছে বাচ্চার খেলা মাত্র। সুহাসিনীর মতন এমন অপরূপ সুন্দরী একটা মেয়েকে ভয় দেখিয়ে রিয়াদের সাথে বিয়ে দিয়েছে সে। তা না হলে একটা সাধারণ মেয়েও সম্পূর্ণ মানসিক প্রতিবন্ধীকে কখনোই বিয়ে করবে না, কখনো না। আর এখন আমাকে ভয় দেখিয়ে এই বাড়ি থেকে বের করার পরিকল্পনা করছে। প্রচণ্ড রাগে দাঁত কিরমির করে উঠল আমার। ঘরে গিয়ে মোবাইল আর মানিব্যাগ সাথে নিয়ে সোজা রওনা হলাম থানার উদ্দেশ্যে। এর একটা বিহিত করতে হবে। চোখের সামনে এইসব মানা যায় না, কিন্তু আমার চোখের সামনে আরও কিছু ঘটনা আমি উপেক্ষা করে গিয়েছিলাম, সেটা একদমই বুঝতে পারিনি আমি তখন। বেশ চেঁচামেচি করেই থানা থেকে একজন পুলিশ আনতে হলো আমাকে। বাসা থেকে 40 মিনিটের হাঁটা দূরত্বে থানাটা। ওরা নাকি সামনের সপ্তাহে অন্য এলাকায় নিয়ে যাচ্ছে থানাটাকে, সেজন্য সবাই মহাব্যস্ত। থানার লোকেরা এই অজুহাত দিলেও আমার কেন যেন মনে হচ্ছিল আমার বাড়ির ঠিকানা শোনার পর ওরা আর আসতে চাইছে না। বাড়িতে ঢুকতেই হাতের বাঁয়ে পাশাপাশি দুটো ঘর, একটা ঘর আমার মায়ের আর অন্যটা আমার ভাইয়ের। এই ঘরেই সেই বিভৎস মূর্তিটা দেখেছিলাম আমি, আর সেখানেই আমরা চারজন বসেছিলাম।
আমি, আমার মা, সুহাসিনীর বাবা আর থানার পুলিশ। সময় তখন সন্ধ্যা গড়িয়ে প্রায় রাতের দিকে। আমি সুহাসিনীর বাবাকে উদ্দেশ্য করে পুলিশকে আমার অভিযোগ জানাতেই আমার মাকে দেখলাম উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে হেঁটে একটা কালো মোমবাতি জ্বালালেন। আমি লক্ষ্য করলাম আমার সাথে আসা পুলিশটি মাকে যথেষ্ট সমীহ করে চলেছেন। আমি বিরক্তি নিয়ে আরও কিছু বলার আগেই আমার মা বললেন, তোমার মাথায় পাওয়া চোটটা ওনাকে দেখাও ফারহাদ। আমার মাথা ঘুরিয়ে পিছনে হাত দিতেই পুলিশটাকে ক্ষতটা দেখাতে গিয়েই আশ্চর্য হয়ে গেলাম আমি। কিছুক্ষণ আগে পর্যন্ত রয়ে যাওয়া ক্ষতটা আর নেই, একেবারে মসৃণ ত্বকের মতন হয়ে গেছে। আমি চোখ বড় করে আমার মায়ের দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ। সে ঠান্ডা দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এখান থেকে চলে যাও ফারহাদ, এটাই সবার জন্য মঙ্গল। আমার সাথে আসা পুলিশটাকে দেখলাম নতজানু হয়ে ঘর থেকে বের হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমি এই বাড়িতে কেন, এই সমগ্র এলাকায় আমি একা। হঠাৎ করেই একটা আতঙ্ক অনুভব করতে লাগলাম আমার ভিতর। আমার মনও বারবার বলছিল এখান থেকে চলে যেতে। তখনই আমার চলে যাওয়া উচিত ছিল, কিন্তু আমাকে আটকে রাখলো সুহাসিনী। ওর আকর্ষণ আমাকে আর যেতে দিল না। তারপর টানা 2 দিন আমি এই বাড়ির সবাইকে লক্ষ্য করতে থাকলাম। এই 2 দিনের পর্যালোচনায় আরও অনেক কিছু ব্যাপার খটকা লাগলো আমার কাছে। অন্ধ লোকটাকে সুহাসিনীর বাবা বলে ডাকলেও সে ছিল সুহাসিনী আর এই বাড়ির একজন নজরদার। 24 ঘন্টা সুহাসিনীকে তার নজরবন্দি করে রাখতো এই লোক। আমি তার প্রতিটা কার্যক্রমে আশ্চর্য হয়ে গেছিলাম। আমাকে সুহাসিনীর কাছে পর্যন্ত ঘেঁষতে দিত না সে। আমি সুহাসিনীর কাছে গেলেই কিভাবে যেন টের পেয়ে যেত। শুধু তাই না, এই লোকের চালচলনের তীক্ষ্ণতা এতটা প্রখর ছিল যে আমি তাকে সন্দেহ করতে আরম্ভ করলাম। সে কি আসলেই অন্ধ, নাকি আরও একটা ব্যাপারে আমি বেশ অবাক হয়েছিলাম। এই বাড়িতে আমি আর আমার মা ছাড়া কেউ ঘরের বাইরে যায় না, না সুহাসিনী, না রিয়াদ, আর না ওই অন্ধ। সুহাসিনীকে আমি কয়েকবার ইশারা করে বাইরে আসতে বললেও সে ঘরের বাইরে বের হয়নি। এর কারণ আমার কাছে অজানা ছিল। 1 সপ্তাহের সময় নিয়ে নিজের মানসিক চিকিৎসার জন্য দেশে এসেছিলাম আমি। আজ প্রায় 4 দিন পার হয়ে গেছে। আমার স্ত্রী আজ সকালে আমার অগ্রগতির কথা জানতে চাইলে তাকে মিথ্যা বললাম আমি। আমার এখানে আরও কিছুদিন থাকা লাগতে পারে সেই কথাও তাকে জানিয়ে দিলাম কথার মাঝখানে। আমাকে রাতের আগে ঘুমের ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিয়ে ফোন রাখলো সে। আমি নিজেও জানতাম না আমি কি করতে যাচ্ছি, শুধু জানতাম নিজেকে একটা মোহে জড়িয়ে ফেলেছি। ঘুমের ওষুধের কথাটা এই কয়দিন মাথাতেই ছিল না আমার। এটাকে যে করেই হোক কাজে লাগাতে হবে। ওই অন্ধ লোকটাকে যে করেই হোক এটা সেবন করাতে হবে আমাকে। তাহলেই আমি সুহাসিনীর কাছে যেতে পারবো আর জানতে পারবো এখানে কি হচ্ছে। রাতের বেলা মা একেবারেই ওপরে আসেন না, অন্ধের প্রতি অগাধ বিশ্বাস তার। এই লোকটাকে ঘুম পাড়াতে পারলে আমার কাজ হয়ে যাবে আশা করা যায়। সন্ধ্যার দিকে হঠাৎ লাগেজ গোছাতে আরম্ভ করলাম আমি। বের হয়ে আজ রাতেই চলে যাব এমন একটা ভাব ধরলাম। আমার চলে যাওয়ার কথা শুনেই অন্ধ তার কাজ সেরে সামান্য খেয়াল হঠাতেই এই সুযোগে রান্নাঘরে গিয়ে আমি আমার কাজ সেরে ফেললাম। এখন শুধু অপেক্ষার পালা রাতের। আজ রাতে যদি রিয়াদের দরজার কাছে এই অন্ধ না থাকে তাহলেই সুহাসিনীর সাথে কথা বলার সুযোগ হবে আমার। ঘড়ির কাঁটা 12টা পেরিয়েছে। ঘড়ির কাঁটার প্রতিটা শব্দ যেন আমার বুকে বাড়ি দিচ্ছিল। আমি দরজা খুলে বের হলাম। রিয়াদের ঘর পার হতেই আমার বুকটা যেন ধুকধুক করতে লাগলো। মনের মধ্যে একটা চাপা আতঙ্ক নিয়ে আমি আগে চলে গেলাম অন্ধের ঘরে। গিয়ে দেখলাম মরার মতন ঘুমাচ্ছে সে। ঔষধের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে নিশ্চয়ই। আমার অর্ধেক ঝামেলা কমে গেল। এবার নিচে গেলাম মাকে এক ফাঁক দিয়ে দেখে আসার জন্য। ওনাকে দেখার পর যেন আমার খুশির বাঁধ ভেঙে গেল। অঘরে ঘুমাচ্ছেন উনিও। ওনাকে দেখে বেশ অবাক হলাম আমি, আর মনে মনে হাসলাম। সামান্য ঘুমের ওষুধে এই যে আর হাল, তাকে নাকি আবার সবাই ভয় পায়। আমি আর সময় নষ্ট না করে চলে গেলাম ওপরে রিয়াদের ঘরে। ঠিক প্রথম রাতে ওদের যেভাবে দেখেছিলাম ঠিক সেই অবস্থাতেই দেখলাম। ওদের এই অবস্থা দেখে আমার নিজের কাছে বেশ অস্বস্তি লাগছে। মাথা ঝেড়ে ঘরের ভিতরে গিয়ে সুহাসিনীকে ডাকলাম আমি। ওর গায়ে হাত দিতেই আমি যেন একটা ধাক্কা খেলাম। ওর সারা শরীর মৃত মানুষের মতন ঠান্ডা। সুহাসিনী মেয়েটার শরীরের থেকে হাত সরিয়ে নিলাম আমি। ওর পাশে শুয়ে থাকা রিয়াদকে হালকা করে একটা ধাক্কা দিলাম। রিয়াদের অবস্থাও সুহাসিনীর মতন,
একদম নিষ্প্রাণ ও ঠান্ডা শরীর। ওদের এই অবস্থা দেখে আমার মাথা কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিল। কি করব এখন? এদিকে নিচে অন্ধ লোকটা আর আমার মায়ের ঘুমের ঔষধের প্রতিক্রিয়া কখন যে শেষ হয়ে যায় সেই দুশ্চিন্তাটাও মাথায় চেপে ধরেছিল। আমি সুহাসিনীর মাথার কাছে গিয়ে ওর চোখের ওপর বাঁধা লাল কাপড়টা খুলে দিলাম। কাপড়টা সরাতেই এক ঝটকায় উঠে বসলো। নির্জীব একটা মানুষ এভাবে আচমকা উঠে বসায় আমি সামান্য ভয় খেয়ে দুপা পিছনে সরে গেলাম। সুহাসিনী বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল আর জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো। ওর মসৃণ ফর্সা অনাবৃত পিঠের দিকে আমার দৃষ্টি না চাইতেও চলে গেল। আমি নির্লজ্জের মতন হাঁ করে ওকে দেখতে থাকলাম। সুহাসিনীর কাজকর্ম দেখে মনে হচ্ছিল আগরবাতির ধোঁয়ায় ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এভাবে কিছু সময় পার করার পর সুহাসিনী হঠাৎ পিছনে ঘুরে তাকালো আমার দিকে। ও আমার দিকে তাকানোর সাথে সাথে আমি বেশ অপ্রস্তুত হয়ে গেলাম। আমাকে দেখে সুহাসিনী শান্তভাবে গায়ের কালো চাদরটা শরীরটাকে আবৃত করে নিল। পাশেই ওর স্বামী রিয়াদ মরার মতন পড়েছিল, কিন্তু ও রিয়াদকে এমনভাবে উপেক্ষা করলো যেন রিয়াদকে ও দেখেইনি। বিছানা থেকে নেমে সুহাসিনী আমার দিকে ঘুরে দাঁড়াতেই কেন জানি ভয় করতে লাগলো আমার। ছোট ভাই আর তার স্ত্রী শোবার ঘরে, এত রাতে তার স্ত্রীর সামনে এমনভাবে দাঁড়িয়ে থাকতে হঠাৎ করেই অস্বস্তি লাগতে আরম্ভ করলো। এই অস্বস্তিটা আরও আগেই করা